আমাদের নিবেদন সুকুমার রায় রচিত হ জ ব র ল। হ্যাঁ, অন্য কোনো সাধারণ মানুষের মতো নয়। সুকুমার রায়ের স্বপ্নের দুনিয়া তার বাস্তবের মতোই একেবারে ভিন্ন স্বাদের। তাই সেখানে রুমাল হয়ে যায় বেড়াল, আর কাক কষে অঙ্ক, রাম ছাগল ব্যাকরণে ওস্তাদ, আর ন্যাড়ার গানের ঠেলায় সবাই হয় পাগল। হ্যাঁ, শুনেই বোঝা যাচ্ছে একেবারে ঘেঁটে ঘ হওয়া একটা ব্যাপার। তাই সম্পূর্ণ মজার ছলে এই গল্পকে তুলে ধরতে সামান্য প্রচেষ্টায় আমাদের আজকের শ্রুতি নাটক হ জ ব র ল। গল্প পাঠে রয়েছে মধুমিতা, সুস্মিতা, সমাদ্রিতা, অরুণিকা, ঋত্বিকা, এথেনা, সৌম্যকান্তি, অর্ণবী, দীপান্বিতা, দেবপ্রিয়া, অনুসুয়া, বাসবী, ঋতব্রত, ঈশিতা, দেবলীনা, অয়ন, কোয়েল। শুরু হচ্ছে আজকের নাটক হ জ ব র ল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল মিয়াও। কি আপদ, রুমালটা মেও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বিড়াল বুক ফুলে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠলো, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো আর সত্যিকারের বিড়াল না, আসলে তুমি হচ্ছ রুমাল। বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা, তাও জানো না বলে একরকম চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রীরকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেল। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালব্য স, রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, এই সঙ্গে সঙ্গে করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল এক গাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 6 ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, ও তাহলে তুমি রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক
বলতে পারতো। আমি বললাম, কিছু দাদাকে তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছে থাকে। আমি বললাম, আচ্ছা, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কিরকম? বিড়াল বলল, সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসাব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে তুমি যখন সেখানে গিয়ে পৌঁছবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসেবটা কিরকম? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে গাছের উপর একটা লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি যেন ভাবে, আবার একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, আর এই মনে করো গেছো বৌদি রান্না করছে, আর এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এমনি শুনতে শুনতে শেষটা আমার রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কি সব আবল তাবল বলছে, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসাব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন যেন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করে গাছতলায় একটা পাথরের উপরে বসে পড়ল। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, সাত দুগুণে কত হয়? আমি ভাবলাম আবার কে রে, এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে, সাত দুগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার করে ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সাত দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ ধরে গেল। বললাম, নিশ্চয় হয়েছে, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিচ্ছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে নিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো আর তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলেছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা।
সময় বুঝে ধাঁ করে 14 রেখে লাভ ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সবসময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম? সময়ের দাম কিরকম? কাকটা বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাত্রা, এতটুকু বাজে খরচ করবার জন্য। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলেই সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময়ে হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শুট করে পিছলিয়ে মাটিতে পড়লো। যে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকুম, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক, টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে বুকোটে 2-1 টান দিয়ে জিজ্ঞাসা করলো, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাবো কেন? বুড়োটা এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে সে বন বন করে 8-10 পা ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুকুরটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমায় দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েক তারা রঙিন কাগজ বের করে তাই দিয়ে বারবার আমায় দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমায় মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, 2.5 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না। বুকের বাবু 26 ইঞ্চি, আমার গলাও 26 ইঞ্চি। আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস হয় না, দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছুই আমাকে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 2.5 আমি বললাম, সে কি? পটলা রজনীতে 21
বয়সে, সে আমার চেয়ে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5, বয়স 37। আমি বললাম, ধুর, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বুঝেছি, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, কি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আমার কমবে কি? বুড়ো বলল, নয়তো কি কেবলই বয়স বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, আরে তা তো হবে, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে, তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, কত আবার নামলো, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো, এই চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ, মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমুতে ঘুমুতে হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ কোথায়? ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না। সব সুর করে পালাতে লাগলো, সুর করে। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? আমি বললাম, কই না তো, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ লিকাগায় নমঃ। শ্রী কাকেশ্বর পুছকুছে 41 নম্বর গেছো বাজার কাকিয়াপট্টি। আমরা হিসেবি ও বেহিসেবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি।
চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি অত্যাবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান। আমরা সনাতন বাইশ বংশীয় দাঁড়ি করি, অর্থাৎ ডাকা। আজকাল নানা শ্রেণীর পাতিকা, খেরোকাক, রামকাক প্রভৃতি কাকিরাও অর্থেলবে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চরক দেখিয়া প্রতারিত হইবেন না। টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, কিন্তু সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক খানিকটা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকালে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাতমাত করে তেড়ে উঠে বলল, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব, বলে দিলাম। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেকো মাথা। যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। টেকো বলছে, আমাকে টেকো বলছে, কত বড় শয়তান, আমাকে টেকো বলছে। টেকো বলা হচ্ছে, তোমরা তোর দেখাচ্ছে। টেকো বলবে বারবার, খালি টেকো বলছে। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে বলে হাত পা ঝুলে কাঁদতে লাগলো। কাক খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60 বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা দেখলে না? বুড়ো বললে, তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম তাতে খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, यादि कीट अत्र काकालुतानामा लिखितं श्री काकेश्वर कुचकुचे कार्य यागे इदारत खेसारत तले दस्तावेज तस्य वारिशानगण मालिक दखलिकार सत्त्वे अत्र नायब शिरेस्ताय दस्त पदस्थ कायमी मुकुररी पत्तनी पाट्टा अथवा कावला काबुलियत সত্যতায় কি বিনা সত্যতায় মুনসিফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত কয়রাহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল বিক্রিজারের নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবল তাবল। কাক বলল, ওসব লিখতে হবে, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়া এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেব কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ওহে, শেষ দিকটা পড়ো তো।
আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাধ্য বলে 14, বয়স 26 ইঞ্চি, জামা 200, খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএম নয় জিসিএম নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম আড়াই সেটটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, একবার জিজ্ঞাসা করে নি। এই বলেই সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ থেকে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে, কই গেলি রে? খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো। কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, আমাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীর ভাবে খানিক্ষণ দাঁড়িয়ে হাতড়াল, তারপর মাথা নেড়ে বলল, বুধটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে আড়াই সেরের গোটা সেট দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ 8 সেট। তোমার হিসেব হলো 8 সেট। 8 সেট হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও তোমার পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। সে টাকটুমাডুম 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 বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল। ফের টাক টাক বলেছিস? দাঁড়া, ওরে বুধো, বুধো রে, শিগগিরই আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। সে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটাকে দেখতে অবিকলই হুকোয়ালা বুড়োর মতো। হুকোয়ালা কোথা থেকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপর চড়ে বসে। ওঠ বলছি, ওঠ, শিগগিরই ওঠ। বলে ধাই ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? বুদোর বোঝা বুদোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে না বলতেই চেয়ে দেখি বুধোদার পোটলা শুধু উঠে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েই সেই পোটলা উঁচিয়ে দাঁত গড়মড় করে বলে উঠল, তবে স্টুপিড উঠো। উধো আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল,
লেগে যা নারদ নারদ। অমনি ছটাছট খটাখট দমাদম ধপাদম। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে তাকে হাত বুলোচ্ছে। উধো কান্না শুরু করলো। ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উদো কাঁদতে লাগলো। ওরে হায় হায়, আমাদের কি হলো রে? ওরে হায় হায়, আমাদের কি হলো রে বুধরে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো। তাই দেখে কাকটাও তার দোকানপাট সব বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, গেল গেল গেল, নাড়ি ফুটে সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে বলে উঠলো, ভাগ্যিস তুমি এসে পড়লে, তখন না হলে আর একটু হলেই আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন আসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাটি সব গুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে দপাদপ 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 আচার খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলফি বড় আর হাতে সাজি মাটি, আর লোকটা কুলফি খেতে গিয়ে বলে সাজি মাটি খেয়ে ফেলেছে। আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি বসে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজবিজবিজ। আমার নাম হিজবিজবিজ হিজবিজবিজ হিজবিজবিজ। আমার ভাইয়ের নাম হিজবিজবিজ হিজবিজবিজ হিজবিজবিজ। আমার বাবার নাম হিজবিজবিজ হিজবিজবিজ। আমার পিসের নাম হিজবিজবিজ হিজবিজবিজ। আমি বললাম, তার চেয়ে তো বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়। আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়ুর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, ধ্যাৎ, সত্যি বলছো না বানিয়ে বলছো? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট।
আমার ভয়ানক রাগ হলো। তীরে বললাম, একটা কথাও তোমার আমি বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, আর বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালক বৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বড় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওদের খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচ্ছিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু তো খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখেছি, যেমন পেন্সিল, রবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির ছোটে এক সাহেবের রাতখানা তাবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কিরকম সাবান খেতে ভালোবাসে, কিন্তু সে সামনে আর ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্তব খেয়ে ফেলেছিল। বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যয় ব্যয় করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউ মাউ করে ধর নড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই তাকে দৌড়ে দম মারতে লেগেছে। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দু হাত নেড়ে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমার গাইতে ভুলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গান গাইতে বলছে? লোকটা এমন বেহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি। আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরলো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। আমি বললাম, আরে এ তো ভারী উৎপাত দেখছি। বলি, গানের কি আর কোনো পদ নাই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য গান। সেটা হচ্ছে অলি গলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে নৈনিতালের নতুন আলো, সেটা খুব নরম সুরে গাইতে হয়। সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলেই সে গান ধরলো। মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি থাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজ বিজ বিজ বলল, হ্যাঁ গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়। অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলেই সে গান ধরল। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপে ভয় ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিম্বি ছ্যাঙা চপাটি। আমি বললাম, মজারও বলে কোনো কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলপাত হয়, সজারু, কাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপে ভয় ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিম্বি ছ্যাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গান চলতে লাগলো। সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখুনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে, পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব খুঁটুমি। ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাঁদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ফোঁপসা মুখ ফ্যাপাটে। গানটা আরো চলতে কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল।
তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে বসে ফুট করে কাঁদছে, আর একটা শ্যামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রু লুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম প্যাঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে তুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিক তাকে, তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিঁচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেললো। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখে কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ওয়া থু। সজারুটা আবার ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিলপত্র সাক্ষী টাক্ষী কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, এই তো, ওর হাতেই তো সব দলিল রয়েছে। বলতে কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো। একের পিঠে দুই, গোলাপ চাপা জুই, শান বাঁধানো ভুই, চৌকি চেপে শুই, ইলিশ মাগুর রুই, কবর জলে ধুই, পটলা বেঁধে ধুই, নিচে পালং তুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতের পেতনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, একলা মাথা হ্যাংলা সেটা, হাড় কচা কচ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়ে, নাক ঝুলানো শাক চুনি, মাকড়ি বেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকছিনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখ চুল খুলে, বলছে তুলে মিনসে গুলোর মাংস খাবো তুলে। সজারু বলল, দূর চাই, কি যে পড়ছে আর নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই কম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, পোকা কম্বল, এটাও না? আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশোদ রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খিদে পায় কেন রে? কি বললি? ওসব নয়। তোমার কি নির্নামে কবিতা? তা সে কথা আগে বললেই হতো। এই তো রাম ভোজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে জনার জন, কাপড় কাছে তোমার দল। এটাও মিলছে না? তাহলে নিশ্চয় খুশখুশে কাশি, খুশখুশে জ্বর, ফুসফুসে চাঁদা বড় তুই বল, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাদ, আজ রাতে বুড়ো কবি কোপাটা। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব চলে গেল।
কথা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরেও ভাই সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে। অমনি শিয়াল আবার তেড়ে উঠল। বাদুর কি বলে হুজুর? তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁটে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলে ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। প্যাঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি? যারা না পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠি এক এক করে হেসে ফেলল। শিয়াল বলল, হাসছো কেন? হিজিবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যে তাকে জিজ্ঞেস করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, আমি হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। শিয়াল জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি সজারুকে চেনো? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেই যুগ আমাকে আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল। তুমি এখন চুপ করো তো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ বলল, তার জানি রে। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আরেকজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখের ব্যারাম আছে, তাই আমি চোখ বুজে আছি। জিবিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। শিয়াল বলল, আবার কি হলো? হিজিবিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব রকমের জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুত পণ্যবতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ গণেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? হিজিবিজবিজ বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজিবিজবিজ বলল, তাও জানো না, সকালে আমার নাম থাকে আলুলার ফুল, আবার একটু বিকেল হলে আমার নাম হয়ে যাবে রক্তালু। শিয়াল জিজ্ঞাসা করলো, আচ্ছা, নিবাস কোথায়? হিজিবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি কে যেন ওপর থেকে বলে উঠলো, তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে। বুধো বলল, এসে গেলেই লোকেরা সব হুস করে মরে যায়। বুধো বলল,
হাবুলের কাকা যে দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উধো বুধোকে বলল, এর যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পিঠা করে দেবো। শিয়াল বলল, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে গুনে রেগে লেজা ছিঁড়ে বলল, কে বললো মূল্য নেই? দস্তুর মতো চারানা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। অমনি কে যেন উপর থেকে বলে উঠলো, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব দিচ্ছে। শিয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কিনা? হিজিবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজিবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় শিয়ালে বিপদ খায়, তারা তেল আর নুন কোথায় পায়, তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। থাক থাক থাক, ও অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর চুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডিকাগায় নমঃ। যে কাকেশ্বর কুচকুচে 41 নম্বর কেঁচো বাজার কানিয়াপুরি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, তা জিজ্ঞেস করতে তো জবাব দাও, কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগিয়াপটি। শিয়াল বলল, সেখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর ভিত্তি তৈরি করতে হবে না, জিজ্ঞেস করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? কাক বলল, আর চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কতদূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে। পথ কি এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদবে, বলি সাক্ষী দিতে যে এসেছো মোকদ্দমার কথা কি কিছু জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমে মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাচক। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোর, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ।
বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে গোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছোটটা কিচ 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 করে ভয়ানক চেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। উহ, উহ, দাদা। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো। যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর। ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝে পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ বলে পিছন থেকে তেড়ে এসে আমার এক ঢু মারলো। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কিরকম সব গুলিয়ে যেতে লাগলো। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বিড়াল বেড়ার ওপর বসে বসে গোফে তা দিচ্ছে। হঠাৎ আমায় দেখতে পেয়ে কচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন দিক থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসছে। মানুষের বয়স হলে এমন মোটকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। আজকে আমাদের নাটক শেষ হলো। সুকুমার রায় রচিত হ যো ব র ল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমরা সামান্য চেষ্টায় এই অসামান্য নাট্যাংশটিকে নাটকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ।